পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে দেখবেন কিনা যে আওয়ামী লীগ সরকারের পতন আন্দোলনে কিন্তু সবাই আমরা একসঙ্গে ছিলাম, মানে বামপন্থী, মানে পলিটিক্যাল পার্টিগুলির কথা আমরা বলতেছি আর কি, যে আমরা তো ছিলামই পলিটিক্যাল পার্টিগুলি, বামপন্থী, বিএনপি, এমনকি বাম ধারার বুদ্ধিজীবী যারা আছেন তারাও অনেক ক্ষেত্রে সরাসরি আন্দোলনে অংশ নিয়েছেন, পুলিশের বুকের সামনে দাঁড়িয়েছেন, অনেক কিছু করেছেন। কিন্তু এখন তারা অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনাই শুরু করেছেন, কিছু ক্ষেত্রে বিরোধিতা করছেন। কিন্তু আপনি যেটা বলছেন যে আপনার আলাদা করে কারো মানে কিছু বলা নাই, তাদের মানে ইসলামপন্থী ধর্মীয় বক্তা তারা কিছু কিছু বিষয় আপনাদের সমর্থন করেছেন, আবার কিছু কিছু উপদেষ্টা নিয়োগ হেনতেন এগুলি নিয়ে আবার মানে বিরোধিতাও করছেন। আপনারা এটাকে কিভাবে দেখেন? আপনারা কি কোনো যে যারা আপনি তো মানে সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক কথা লিখতেই পারে। হ্যাঁ, আমরা সবাইকে মানে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আমরা ওয়েলকাম করি, যে কোনো কনস্ট্রাকটিভ আমরা ওয়েলকাম করি। আচ্ছা, আমি একটু শফিক ভাই আপনাকে বলি যে এই অনুষ্ঠানটা চ্যানেল 24-এ সরাসরি দেখানো হচ্ছিল। চ্যানেল 24 এখন তাদের টপ অফ দ্য আওয়ারের নিউজের জন্য চলে যাবে, কিন্তু আমরা আপনাকে আরও 2-1 মিনিটের জন্য একটু রাখতে চাই এবং আমরা আপনাকে আরও একটু বিষয় একটু প্রশ্ন করতে চাই আপনার অনুমতি নিয়েই। তো চ্যানেল 24 তাদের টপ অফ দ্য আওয়ার নিউজে চলে যাচ্ছে, যেটি পরে আবার দেখানো হবে আমাদের ইউটিউবে চ্যানেলে, এটি প্রচারিত হতে থাকবে। শফিক ভাই, গত সপ্তাহে আমাদের অনুষ্ঠানে এসেছিলেন সিপিবির সাধারণ সম্পাদক জনাব রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টা তাদের সঙ্গে বৈঠকে বলেছেন জুলাই আগস্টে আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে সরকার কাজ করলেও এ নিয়ে গণমাধ্যমে প্রচারণা কম। এর দায় কি শফিক ভাই প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের? আপনি কি মনে করেন যে প্রচারণাকে আপনিও কম মনে করেন? না আসলে কি ঘটনাটা কি? না, আমরা তো দেখেন, আমরা এটা নিয়ে প্রচুর আমরা বলছি, আমাদের প্রেস উইং থেকেও বলা হচ্ছে, হেলথ মিনিস্ট্রি থেকেও বারবার আমরা প্রতিদিন প্রেস দেওয়া হচ্ছে। তো তারপরেও একটা দেখা যাচ্ছে যে এক ধরনের, এখন আপনি যদি মানে পুরো যে জিনিসটা আমরা ওয়েবসাইট করে দিয়েছি, ওয়েবসাইটে লিস্টও দেওয়া হচ্ছে যে কারা কারা কি কি হয়েছে, কিন্তু যেটা হচ্ছে কি মানুষের আকাঙ্ক্ষাটা অনেক বেশি। মানুষ মনে করছে যে প্রতিদিন এই ধরনের আমরা কিন্তু দিচ্ছি, আমাদের লিমিটেড যেগুলো স্ট্রেংথ আছে সেগুলো নিয়ে আমরা ম্যাক্সিমামটা দিচ্ছি, যে এটা করা হচ্ছে আজকে ওইটা, আমরা কোনো নিউজ আমরা কিন্তু বাদ রাখছি না, আমরা প্রতিনিয়ত যেটাই নিউজ হচ্ছে আমরা ওইটাকে দিচ্ছি। তারপরে হচ্ছে আপনি দেখেন আমাদের পত্রিকাগুলো তো ভালো ভালো রিপোর্ট করছে, আহতদের বিষয়ে কথা বলছে, নিহতদের নিয়ে প্রচুর রিপোর্ট হচ্ছে। তার মধ্যেও যেটা হয়েছে যে যেটা গত সপ্তাহে যেটা হলো, এরকম আইসোলেটেড 2-1টা ঘটনা ঘটছে, আমরা অস্বীকার করছি না। তো সেই জন্য আমরা এটা নিয়ে আরো আমরা কাজ, আরো যাতে আরো সিরিয়াসলি কাজ করা যায়, আরো কিভাবে ওদের পাশে দাঁড়ানো যায়, আমরা সেটা করছি, তো আমরা দেখছি। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল কে অনেক সমালোচনার মুখে পড়তে হচ্ছে, বলা হচ্ছে যে তার মধ্যেই আসলে সবচেয়ে বেশি সমস্যা। আবার অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস মাহফুজকে সব আন্দোলনের পেছনে আছেন বলে পরিচয় করে দেওয়ার পর জাতিসংঘের সম্মেলনে গিয়ে তার বিরুদ্ধেও আসলে নানা ধরনের কথা হচ্ছে। অনেক বেশি কথা হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা ডক্টর নূরজাহান বেগমকে নিয়েও, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে নিয়েও। এইটা আসলে আপনারা এটা কীভাবে দেখছেন যে মানে সিঙ্গেল আউট করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে, গাড়ি আটকে দেওয়া হচ্ছে, এগুলিকে কীভাবে দেখছেন? আমি সবাইকে অনুরোধ করব, যারা যারা এগুলো নিয়ে ভাবছেন, অনেক বড় বড় পত্রিকা এই যে আইন উপদেষ্টার সাথে আসেন না, ওনার সাথে একটা দিন থাকেন, দেখেন উনি কি কাজগুলো করছে, বা নূরজাহান আপাকে নিয়ে হচ্ছে নূরজাহান আপার কাজগুলো দেখেন, উনি তো যথেষ্ট ডেডিকেটেড হয়ে কাজ করছেন। আপনারা এসে তার সাথে থেকে দেখেন যে উনি কাজের মধ্যে কোনো গাফলতি করছেন কিনা, ওনার কাজগুলো নিয়ে উনি কি অবহেলা করছেন কিনা, আপনারা দেখেন না। আমরা সমস্ত সাংবাদিককে ইনভাইট করি, আসেন দেখেন। এটা নিয়ে আমাদের কোনো নাই, লুকোছাপা নাই, আমাদের এটা নিয়ে কোনো ধরনের কোনো নাই। আমরা মনে করি যে এটা আমাদের নৈতিক দায়িত্ব, এই যারা যারা আহত হলো, যারা যারা মারা গেল, তাদের ফ্যামিলির পাশে, তাদের পাশে দাঁড়ানোটা এটা হলো আমাদের সবচাইতে বড় কাজ। সেই কাজটা আমরা চেষ্টা করছি সবচেয়ে ভালোভাবে করার। শফিক ভাই, এইটা খেয়াল করেছেন কিনা যে এই সরকারের আমলে যত বিচারক নিয়োগ দেওয়া হয়েছে উচ্চ আদালতে, আবার নিম্ন আদালতের গুরুত্বপূর্ণ জায়গায় যেসব বিচারকদের বসানো আছে, আপনি কি খেয়াল করেছেন যে এটা ওভার কম্পেনসেট করতে গিয়ে বিএনপি বা জামায়াতের খুব গুরুত্বপূর্ণ বা খুব মানে কি বলবো খুব নিবিড়ভাবে সম্পর্কযুক্ত লোকদেরই আসলে নিয়োগ দেওয়া হয়েছে কিনা, নাকি ঠিকই আছে ভালো লোকদের নিয়োগ দেওয়া? আমি এই পুরো 1-to-1 আমি বলতে পারবো না, বাট আমরা মনে করি যে আমরা যারা কম্পিটেন্ট তাদেরকেই নেওয়া হচ্ছে, সেটা আমাদের দৃঢ় বিশ্বাস। মানে এখন আপনি যদি 1-to-1 বলেন যে ইনি ইনি ইনি,
তো সেটা নিয়ে আমি বলতে পারবো না, বাট আমরা মনে করি যারা আপনি চাইলে আমি এই লিগ্যাল দেখাইতে পারি, প্রফেশনটা খুব ভালো বুঝেন, আপনি চাইলে আমি বাংলাদেশের দেখাইতে পারি। জুডিশিয়ারির উপরে যাদের যথেষ্ট জ্ঞান আছে, যথেষ্ট, আপনি নিজেও তো লয়ার স্টুডেন্ট, না আমি জার্নালিজম, তাদেরকে শফিক ভাই আমি জার্নালিজম স্টুডেন্ট, কিন্তু আসলে হয়তো কেউ কেউ মানে আপনার সাথে পরের আলোচনা আমি নিশ্চয়ই হয়তো কিছু বিষয় আপনাকে আপনার দৃষ্টিও আকর্ষণ করতে পারি। যাই হোক, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের নতুন সম্পর্ক গড়ে উঠেছে। করাচি থেকে প্রথমবারের মতো জাহাজ এলো। আওয়ামী লীগের সঙ্গে যার যার বৈরিতা ছিল তার সঙ্গে বন্ধুত্ব করা হবে, এইটা কি এই সরকারের পররাষ্ট্রনীতি, নাকি সরকার পররাষ্ট্রনীতিটা অন্যভাবে দেখছে? শফিক আপনি কি দেখেন? না, সরকার পররাষ্ট্রনীতি এখানে প্রফেসর ইউনূসের এটা খুবই, উনি একটা, আমি এটা ওই যে আমার যে 9 পয়েন্টের মধ্যে এটা লিখেছি যে ফরেন পলিসিতে উনি নতুন ডিরেকশন এনেছেন। এটা কি উনি চাচ্ছেন যে সার্ক যেটা মরিবান্ড হয়েছে, মানে একটা মৃতপ্রায় হয়ে রয়েছে, সেটাকে উনি রিভাইভ করতে চাচ্ছেন। সার্কের মধ্যে সমস্ত দেশের সাথে যাতে আমরা খুব দৃঢ় একটা খুব সুন্দর সম্পর্ক তৈরি করতে পারি, এই জন্য এই বছর ওনার ইচ্ছা ছিল যে আমরা, উনি যখন ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলিতে গেলেন তখন ওনার ইচ্ছা ছিল যে যতগুলো সার্কেল লিডার আসবে তাদের সাথে যত একবার 5 মিনিটের জন্য হলেও যেন ফটোশুট করা, তাতে হয় কি এক ধরনের মেসেজ যায় প্রত্যেকটা দেশে যে না আমরা একসাথে আছি। এবং এতে হয় কি যে এই বৈরিতা তৈরি হয়, আমি আপনার সাথে যদি কথা না বলি তাহলে আপনার সাথে দূরত্বটা বেশি তৈরি হয়, আমি আপনার সাথে কথা বললি তাই একসাথে থাকি, তাহলে হয় কি অনেক ধরনের সমস্যা খুব দ্রুত সমাধান হয়। তো আমরা মনে করি যে ওনার ইচ্ছা হচ্ছে যে সার্কটাকে রিভাইভ করা। সেই আলোকে আপনি জানেন নেপালের থেকে 40 মেগাওয়াটের আমরা পাওয়ার আনছি, ইন্ডিয়ান গ্রিড কে ব্যবহার করি। তো এটা উনি চাচ্ছেন, স্যার চাচ্ছেন যে একটা সাউথ এশিয়া গ্রিড যদি হয় তাহলে এমনও হয় যে নেপালের 40,000 মেগাওয়াট বিদ্যুৎ ওরা উৎপাদনের ওদের অ্যাবিলিটি আছে, সেটাকে আমরা ট্যাপ করে বাংলাদেশে আনতে আরো, সেক্ষেত্রে আমার কয়লা পুড়িয়ে মানে ফসিল ফুয়েল পুড়িয়ে তাহলে আর আমার বিদ্যুৎ আনতে হয়। ঠিক তেমনি পাকিস্তানের সাথে আমার সম্পর্ক, আর যে শিপের কথাটা বললেন সেই শিপটা কিন্তু দুবাই থেকে ছেড়েছে, জেবেল আলী পোর্ট থেকে ওইটা করাচিতে টাচ করেছে, পরে তারপরে চিটাং এ আসছে, চিটাং থেকে ইন্দোনেশিয়ার একটা পোর্টে গেছে, ওইখান থেকে মালয়েশিয়ার পোর্ট ক্ল্যানে যে এটার সমাপ্তি হয়েছে। তো এখন এটাকে ইন্ডিয়ান পত্রিকাগুলো যেভাবে বলছে সেটা তো একদম ভয়াবহ। ইন্ডিয়ান পত্রিকা যায় বলছে, না না ইন্ডিয়ান পত্রিকা যায় বলছে আমি সেই জায়গায় যাচ্ছি না, কিন্তু পাকিস্তানের সাথে বাংলাদেশের এডমিরালিটি ওই চুক্তি পুনর্ভাবে না লেখা হলে এটা আসা সম্ভব হতো না, যেহেতু এটা করাচি টাচ করেছে সেই জন্যই। সেটা অসুবিধা কি? না আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো অসুবিধা নাই, আমার কাছে আমার খুবই সুবিধা লাগে, আমার কাছে খুবই সুবিধা লাগে দেশের সাথে আমরা ভালো সম্পর্ক চাই, আমার খুব সুবিধা লাগে। কারণ হচ্ছে শেখ হাসিনাও তো ইমরান খানকে ফোন করেছিলেন, এক ধরনের কমিউনিকেশন ইনিশিয়েট করেছিলেন, সেটা হয়তো তিনি জারি রাখতে পারেন নাই, নানা ধরনের দুর্বলতা তার ছিল, সেটা আমার কোনো অসুবিধা নাই, আমার কাছে সেটা সুবিধাই মনে হয়। কিন্তু আমি যেটা জানতে চাইতেছিলাম যে মানে আওয়ামী লীগ যেগুলি করতে পারে নাই সেগুলি করার ব্যাপারে আপনারা দায়িত্ব অনুভব করছেন, নাকি সেগুলি এটা মানে অর্থনৈতিক? না, এটা ধরেন আপনি পাকিস্তানের থেকে, পাকিস্তানের আপনি জানেন ইয়ার্ন খুব, ওরা ব্রিলিয়ান্ট, ওদের ইয়ার্নে ওদের একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে। আমি যেইখান থেকে পণ্য আনলে আমি মিনিমাম সুবিধা পাবো আমি সেই জায়গায় যাব, আমার ওই বৈরি আমি রেখে আমার লাভ নেই, আমার ইকোনমি তাতে হয়। আমার এই যে পেঁয়াজ, আমি দেখছি যে ইন্ডিয়ার থেকে পেঁয়াজ আনলে আমার পাকিস্তানে এই বছর পেঁয়াজ ভালো হয়েছে, আমি যদি পাকিস্তানেতে কম দামে পেঁয়াজ আনতে পারি, হোয়াই নট, আমি নিয়ে আসি। তা আমি এই যে আরেকটা দেশকে আমি ইয়েতে রেখে আমি ট্রেডের ক্ষেত্রে we want to be good friends of everyone. ওকে, শেষ প্রশ্ন, আপনি আপনার জায়গা থেকে যে নেপাল থেকে যে আপনি বিদ্যুৎ আনতে করতে বলছেন, সেটাতে তো আসলে করিডোর হিসেবে ভারতের মাটি ব্যবহার করতে হবে, সেই ব্যাপারে আপনাদের কথা হয়েছে কিনা ভারতের সঙ্গে? সেই ব্যাপারে আমরা স্যার বারবার বলছেন যে উনি চান একটা সাউথ এশিয়া গ্রিড হোক। সাউথ এশিয়া গ্রিড হলে যেটা হবে যে নেপাল, ভুটান, আপনি জানেন ওদের যে নদীগুলোতে হাইড্রো ইলেকট্রিসিটি হওয়ার একদম পারফেক্ট জায়গা, এবং নেপাল একটা এস্টিমেট করে দিচ্ছে ওরা 40,000 মেগাওয়াট বিদ্যুৎ ওরা উৎপাদন করতে পারে, কিন্তু 40,000 মেগাওয়াট ওরা বিদ্যুৎ উৎপাদন করলে ওদের তো ওই মার্কেটটা নাই, এত বিদ্যুৎ তো ওদের লাগে। তো আবার যেটা এক্সট্রা বিদ্যুৎ ওরা বাইরে বিক্রি, আমরা খুবই ইচ্ছুক আমরা নিতে, ওরাও বিক্রি করতে চায়। আমাদের যেটা করতে হবে, নেপালের সাথে আমাদের একটা দূরত্ব হচ্ছে 40 মাইলের মতো, রাইট, সেই জায়গাটা ইন্ডিয়ান গ্রিডটা, এবং আমরা ইন্ডিয়ার সাথে এই ব্যাপারে কনফিডেন্স বিল্ডিং মেজার নিচ্ছি যাতে করলে সেটা ইন্ডিয়া কিনবে না কেন? শফিক ভাই, নেপাল বিদ্যুৎ উৎপাদন করলে সেটা ইন্ডিয়া কিনবে না কেন?